আমার 3 বাচ্চাকে আমি ডাকি, জানি যে গুলি খেয়ে হয়তো মারা যেতে পারি। আমরা যখন শুনি জুলাই অভ্যুত্থানের কথা, আমরা দেখি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভিডিও বার্তা, সার্জিস আলমের ভিডিও বার্তা, হাসনাত আবদুল্লার ভিডিও বার্তা, এবং সেই সমস্ত ভিডিও বার্তা দিয়ে মানুষ এক হচ্ছে পরদিন, এবং সেটা নিয়ে তারা আন্দোলনে নেমে গেছে। সর্বস্তরের মানুষ তাদের ডাকে, তাদের কথায় সাড়া দিয়েছে। কিন্তু এটা যদি আমরা একটু বড় ক্যানভাসে চিন্তা করি, গুটি কয়েক মানুষের ডাকে সাড়া দিয়ে এত বড় আন্দোলন তো সম্ভব না। নিশ্চয়ই কেউ না কেউ বড় আকারে সেই রসদ জুগিয়েছে, এবং বিএনপির ক্ষেত্রে এটুকু বলা যায় যে এই সংগ্রাম আন্দোলন দীর্ঘ সময় ধরে তারা করেছে। কিন্তু আমরা আসলে কোথাও যেন সেই কথাগুলো, বিএনপির ভূমিকাটা কি, তার অঙ্গ সংগঠন, তার ছাত্র সংগঠনের ভূমিকা জুলাই কী ছিল, আপনার ভূমিকা আসলে কী ছিল, খুব একটা জানা হয়ে ওঠে না। আজকে সেই সুযোগটা নিতে চাই। 2024 সাল জুলাই মাসের 16 তারিখে বিএনপি যখন ছাত্রদের এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে যখন মাঠে নামলো, এর আগের থেকে কিন্তু এটা কিন্তু ঘোষণা দেওয়ার পরে কিন্তু সবাই জানছে যে বিএনপি ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করে মাঠে নেমেছে। এর আগেই কিন্তু যখন শাহবাগ চক্করে ছাত্ররা অবস্থান কর্মসূচি করে, তখন থেকে কিন্তু আমাদের তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন উনি, আমাদের জনাব তারেক রহমান, এখন চেয়ারম্যান উনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি তখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেহেতু আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের তখন সদস্য সচিব ছিলাম, মূল্যবান দায়িত্বে ছিলাম, তখন আমাকে বলেছিলেন যে ছাত্রদের সাথে তোমরা একসাথে হয়ে আন্দোলনে অংশগ্রহণ করো। তখন থেকে কিন্তু আন্ডারগ্রাউন্ডভাবে কিন্তু ওপেনলি ডিক্লেয়ার দিয়েছিলেন কিন্তু 16 তারিখে। তা আমরা এর আগের থেকে কিন্তু মানে প্রায় 2 তারিখ থেকে কিন্তু ছাত্রদের সাথে শাহবাগে অবস্থান করছি। তো যখন আন্দোলনটা পুরোপুরি আকার ধারণ করেছে, আপনারা দেখেন যারা দীর্ঘদিন মাঠে ছিলেন না, তার এত বড় একটা ডাকে তার সারা বাংলাদেশের মানুষ একসাথে হলো কীভাবে? আমাদের কিন্তু সারা বাংলাদেশের সংগঠন আছে, 11টা অঙ্গ সংগঠন আছে। আমাদের এই চেয়ারম্যান সাহেব এই ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে বলেছে। এবং তাদের যে আন্দোলন, আমাদের কিন্তু গত 16 বছর আন্দোলনের একটা আমাদের কি বলে স্পিরিট ছিল। আমরা 16 বছর অনেকগুলো আন্দোলন করেছি। তো এই অবস্থায় আমরা ফ্রন্টলাইন না থেকে আমরা গোপনে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে করেছিলাম। যে আমার দায়িত্ব ছিল মিরপুর 10-এ, তখন অনেক সিনিয়র নেতারা কিন্তু অ্যারেস্ট হয়ে গেছিলেন। আমাকে চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে যেহেতু অনেক অ্যারেস্ট, মিরপুর একটা বৃহৎ এলাকা, এখানে অনেক আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা এখানে অবস্থান, 3টা আসনের এমপি অবস্থান, মন্ত্রী আছে, তুমি এখানে আমাকে স্পেশালি দায়িত্ব উনি দিয়েছিলেন। এত একটা ডেঞ্জারাস জোন, আমি বলে ভাষা প্রকাশ করা যাবে না। আমি কিন্তু মাইকে এই যে ছাত্ররা যে ভিডিও বার্তা দিয়ে যে বলতো যে আগামীকালকে এই প্রেক্ষাপটে মাঠে নামতে হবে, আসলে কিন্তু ওপেনে মাঠে কিন্তু তেমন কেউই ছিল না, আমরাই কিন্তু ছিলাম। 10 নম্বরে আপনি বিশ্বাস করবেন না, 10 নম্বর আইডিয়া স্কুলের পাশে যে মসজিদটা, ওই মসজিদটা পৌঁছাইতে কিন্তু আমার অনেক মানে চেক পোস্ট অনেক করে আমি ওখানে পৌঁছাইতে হতো। আমি ওখানে গেলে মানুষ আমার অপেক্ষা থাকতো যে কখন আমি আসব, আমি এসে তাদেরকে নেতৃত্ব দিব। আমি প্রত্যেক দিন এই 10 নম্বরের পাশে যে মসজিদে অ্যালাউন্স করে মাঠে সবাইকে নামাইছি রাজপথে এই 10 নম্বরে। তো ওই অবস্থায় আমি এখন এই যে আমি বসে আছি, ওই আন্দোলন, ওই একটা প্রেক্ষাপট মানে বলে ভাষা প্রকাশ করা যাবে না। আমার সাথে আমার পিছনে থাকে আমার সহযোদ্ধা গুলি খেয়ে মরে গেছে, আমার গায়ে গুলি লাগেনি। এমনও সময় গেছে যে আমি সামনে যুদ্ধ করতেছি, আমাকে ওভারটেক করে আমার পিছে সহযোদ্ধার গায়ে গুলি লেগেছে। লাস্টটা তাকে যে আমি হাসপাতালে পাঠাবো এই সুযোগটা ছিল না। আমি আইল্যান্ডের উপরে তার লাশটা রেখে এরপর আরেকজন গুলি খায়, মানে এই 2 সেকেন্ডের মধ্যে যে আমার গায়ে একটা গুলি লাগতে পারে, এই চিন্তাও আমি করিনি। আমার 3টা বাচ্চা, আমি ওয়াইফের কথা চিন্তা করিনি, পরিবারের কথা চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যে এইবার যদি কোনো রকম এই স্বৈরাচারী শেখ হাসিনা যদি কোনোভাবে টিকে যায়, তাহলে আমাকে তো রাখবেই না, আমার দলে কাউকেই রাখবে না। ঠিক ওই প্রেক্ষাপটে যে আমি আমাকে খুঁজে বের করাচ্ছে, একেবারে ওদের টর্চারে মরাচ্ছে, আমি রাজপথে গুলি খেয়ে মরি, বরং বলতে পারবো যে দেশের জন্য যুদ্ধ করে মারা গেছে। এই প্রেক্ষাপট নিয়ে, এই সাহস নিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন এই যে মাইকে অ্যালাউন্স করে যুদ্ধ করি। আমি কিন্তু দেখেন 19 জুলাই আমি পার্টি অফিসে কিন্তু তালা আমি প্রথম ভেঙেছি। ডিবি হারুন যে তালা মেরেছিল, ওই তালা কিন্তু আমি ভেঙেছি পার্টি অফিসে গিয়ে। ওইখানে কিন্তু আমার একজন মারা গেছে বিজয়নগর, এখানে যুদ্ধ করতে গিয়ে পুলিশের সাথে। ওইখানে কিন্তু আমি লাশটাও কোনো রকম রিক্সাতে পাঠাই দিয়ে আমি যাইতে পারিনি, লাশ পাঠাইছি একেবারে 19 জুলাই। 19 জুলাই, আচ্ছা 19 জুলাই যেই দিন
শুক্রবার ছিল, 19 জুলাই শুক্রবার, সম্ভবত শুক্রবার ছিল, যখন প্রেস ক্লাবে কর্মসূচি ডাক দিয়েছিল, যখন রুল করে রিজভী ভাই প্রোগ্রামে যাওয়ার সময় অ্যারেস্ট, সেদিন তো আমরা যেতে পারিনি। রাস্তায় অনেক গোলাগুলি শুরু হয়েছে। তো ওই পর্যায়ে আমার সাথে একজন মারা গেছে, মাথার খুলিটা আমার হাতে ছিল। তা আমি ওকে রিক্সাতে কোনো রকম রিক্সাতে উঠিয়ে দিয়ে তারপর আমি পার্টি অফিসের দিকে যাই। পার্টি অফিসে গিয়ে আমি পার্টি অফিসের তালাটা ভাঙি। তো ওইখানেও অনেক গুলি করে। তো ওরা তো আমি কি বলবো, মানে একদিকে আমাদের সিনিয়র নেতারা শান্তিনগর পুলিশের সাথে ফাইট করতেছে, আমি গুটি কয়েকজন নিয়ে এখানে এসে পার্টি অফিসের তালাটা আমি ভেঙে দিই। তা আবার 18 তারিখে, 18 না বা 21 তারিখে যখন জুলাই আগস্টের যখন প্রথম কারফিউ দেয়, যে ঘর থেকে বের হইলে কিন্তু ফায়ার, সেদিন কিন্তু আমি এই যে কি বলে টিভি সেন্টার, রামপুরা টিভি সেন্টার, ওইখানে কিন্তু আমি ঢাল নিয়ে আমি 144 ধারা ভঙ্গ করে একেবারে সেনাবাহিনীর সামনে, বিডিআর সামনে ওরা অনেক গুলি করছে। ওইখানেও আমার 7-8 জন মারা গেছে ইয়াতে, ওখানে রামপুরা টিভি স্টেশন, ওখানে অনেক গোলাগুলি হয়েছে। আমি কিন্তু ভঙ্গ করি। যে এই যে নেতৃত্ব দেওয়ার মতো, আসলে ভিডিও বার্তা তো অনেকেই দিয়েছে, ভিডিও বার্তা দিয়ে কিন্তু নাই। আর নেতৃত্ব দেওয়ার মতো কিন্তু মাঠে কেউ ছিল না। সাধারণ মানুষ অনেকে মাঠে নেমেছে, কারণ এই যে স্বৈরাচারী সরকার, শুধু তো আমরা মাঠে নেমে পতন ঘটাই নাই, গণ অভ্যুত্থান তো শুধু আমাদের ধারণা নেই, সাধারণ মানুষের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। একদম। তাদের যে কে নেতৃত্ব দিবে, নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। আমরাই কিন্তু সাহস নিয়ে একেবারে রিক্সাওয়ালার কাছে মোবাইল দিয়ে যে, কারণ রিক্সাওয়ালাকে চেক করতো না, চেক তো করতো আমাদের, অনেক পায়ে হেঁটে রিক্সাতে উঠে আবার অনেক দূর অটোতে গিয়ে একেবারে গন্তব্যস্থলে পৌঁছায়, ওখানে আন্দোলনের ডাকটা দিতাম, মসজিদে মাইকিং করে। তো এইভাবে প্রতিটা দিন এভাবে পার করতে হয়েছে আর কি। আমি যদি স্পেসিফিক্যালি 34, 35, 36 জুলাই মানে 3, 4, 5 আগস্টের কথা একটু জানি, কারণ এটাই বলা যেতে পারে ইতিহাসের সবচাইতে কঠিন সময় ছিল জুলাইয়ের, একটু বলবেন। 3 তারিখে যখন শহীদ মিনারে কর্মসূচি ডাক দেয়, তখন আমি শহীদ মিনারে যাই। শহীদ মিনারে গিয়ে তখন আমাকে এই কর্মসূচি মিছিল নিয়ে যাওয়ার পর শহীদ মিনারের প্রোগ্রামটা শেষ হওয়ার পরও কিন্তু আমার পিছনে এখানে সিভিল টিম লেগে যায় আমার পিছনে। তখন আমি অনেকের ভিড়ের মাঝখানে ঢুকে একটা দোকানের এক মুদির দোকানের অর্ধেক শাটার খোলা, অর্ধেক শাটার লাগানো, ওইখানে আমি যাই, যে আমার যে পরনের কাপড় চোপড় আমি তাকে দিয়ে তার পরনের গেঞ্জি আর লুঙ্গিটা আমি পরে ওইখান থেকে অনেক প্রতিকূলতার পর আমি বাড্ডায় গিয়ে, আমার ওখানে বাড্ডা আমার আশ্রয়স্থল ছিল একটা হোটেলে, মানে হোটেলের ইয়াদের সাথে ঘুমাইতাম, যারা হোটেলে কাজ করে তাদের সাথে থাকতাম। তো হোটেলে পৌঁছাই। তারপর দিন হলো 4 তারিখ। তো ওই 3 তারিখ রাতে আমাকে এক আননোন নম্বর থেকে, 2টা আননোন নম্বর থেকে সেনাবাহিনীর ওখান থেকে আমাকে একটা ফোন দেয়, যে আমাকে বলে যে মিরাজ সাহেব, আপনি যেহেতু মিরপুর 10-এ আপনি দায়িত্বে আছেন, আপনি আগামীকালকে আন্দোলনে কোনোভাবেই আপনি পিছু উঠবেন না। আমরা আপনাদেরকে ফায়ার করব না, কিন্তু আমরা থাকবো মাঠে, কিন্তু আপনার পিছু উঠবেন না। সরকার 2-1 দিনের মধ্যে নড়াচড়া খেয়ে যাবে, আপনি কোনোভাবেই আপনার যে এই যে বিশাল কি বলে গণ অভ্যন্তরে যাদেরকে নিয়ে আপনি নামছেন মাঠে, তাদেরকে আপনি পিছু উঠবেন, আমরা আপনাদেরকে গুলি করবো না। তো এই সাহসটা আমি পাই। তো এই সাহসটা আমি পাওয়ার সাথে সাথে মেসেজটা আমি কোনো রকম আমি আমার নেতাকর্মীদেরকে, যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বার্তাটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা ফায়ার করব, কিন্তু আমাদেরকে ডাইরেক্ট করবে না, মানে উনি সাপোর্ট দিবে আর কি। তো এই মেসেজটা উনি আমাকে আশ্বাস করে, কারণ আমার টার্গেট ছিল যে সেনাবাহিনীর তরফ থেকে যদি অ্যাকশন হয়, তাহলে আমরা ওখানে পেরে ওঠা খুব টাফ হয়ে যাবে, পুলিশ কোনো সাবজেক্ট না। তো এই পর্যায়ে সেনাবাহিনী একটা সাপোর্ট আমি ওখানে পাই, পেয়ে আমি যারা দায়িত্বরত ছিল, আমি যাদেরকে নিয়ে নামবো তাদেরকে পৌঁছায় দিই মেসেজটা। 4 তারিখে সকালবেলা যখন আমি বাড্ডা থেকে বেরোই, আমাকে প্রথমে নতুন বাজারে আটকে দেয়। আচ্ছা। সেনাবাহিনী আটকে দেওয়ার পর আমি ওইখানে অনেক তর্ক বিতর্ক করে, আমার কাজিন অসুস্থ, এইভাবে কথা বলে ওই একটা চেকপোস্ট পার হয়ে আবার আমাকে আটকে দেওয়া হলো যে এক ব্রিজের সামনে। তো ওইখানেও আমি পার হয়ে আমি যাই, গন্তব্যস্থলে যাই। আমি প্রথমে ঢুকে হইলাম, আমার যেহেতু বাসা ছিল ক্যান্টনমেন্টে গিয়ে আমার 3 বাচ্চাকে আমি ডাকি, জানি যে গুলি খেয়ে হয়তো মারা যেতে পারি। 3 বাচ্চাকে আমি একটা লোককে দিয়ে বাসায় ডাকি, কারণ 7-8 দিন কোনো যোগাযোগ নেই তাদের সাথে।
ওরা 7-8 দিন পর আমাকে দেখতে পাচ্ছে, কান্নাকাটি করে। আমি জানি যে হয়তো একটু পরে মারাও যাব। তখন আমি দেখে ওদেরকে আদর করে একজনের সাথে আমি 10 নম্বরে হুন্ডা দিয়ে, অনেক অলিগলি দিয়ে হুন্ডা দিয়ে আমি 10 নম্বরে যাই। যা দেখি খুবই খারাপ অবস্থা। প্রশাসন, তারপর আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, ওরা এক উৎপেতে বসে বসে আছে। আদর্শ স্কুলের ওদের যত অস্ত্র, ঢাকা শহরে দেখেন ওইখানে সেন্টার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশেরের এরিয়া ছিল, যুবলীগের সেক্রেটারি নিখিলের ইয়ে ছিল, নিখিলের এলাকা ছিল, ও তো 14 আসনের অবৈধ ভোটের এমপি। তারপর মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি কোচি এলাকা ছিল, কামাল মজুমদার মন্ত্রী ওর এলাকা ছিল, ইলিয়াস মোল্লা ও এলাকা ছিল, ছাত্র এলাকা ছিল। এত বড় দাজ্জাল আওয়ামী লীগের নেতাকর্মীদের এলাকা ছিল মিরপুর 10 এবং 3টা আসন। অনেক ডেঞ্জারাস জোন মিরপুর 10 ছিল। ওরা সারা রাত, মানে সারা বাংলাদেশ থেকে, ঢাকা শহর থেকে অস্ত্র কালেকশন করে আদর্শ স্কুলে 4 তারিখে রাতে, 3 তারিখে রাতে করছিল, স্টক করেছিল আমাদেরকে প্রতিহত করার জন্য। তা এই খবরগুলি আমি আগের দিন রাত্রে নিয়েছি। তো এই যে এই অবস্থায় আমি আমার পরিবারের কাছ থেকে আমি বিদায় নিই, যে বাচ্চা কাচ্চাকে আদর করে, যে হয়তো আমি মারাও যেতে পারি। কারণ আগের দিনও তো আমার সাথে 6 জন মারা গেছে আমার সহযোদ্ধা নিয়ে। আমি যাই 10 নম্বর, যাওয়ার পর ওখানে যা দেখি খুব অবস্থা খারাপ। আমাদের সাথে অংশগ্রহণ করার কোনো কেউই নাই। আমি প্রায় আধা ঘন্টার মতো এই গলি ওই গলিতে ঢুকে দেখি বিভিন্ন গলিতে অলিগলিতে মানে কিছু মানুষ যারা আমার সাথে অংশগ্রহণ করবে তেমন কেউ নাই। খুব হতাশা হয়ে যায় যে আজকে হয়তো আমার পক্ষে সম্ভব না। তারপর আমি মসজিদের দিকে যাই, হুজুরকে বলি। হুজুর, মসজিদ ইমাম সাহেব আমাকে সহযোগিতা করে, বলে যে আপনি যে গত কালকে মাইকিং করছিলেন আমাদের উপরে কিন্তু অনেক টর্চার করছে। হ্যাঁ, তারপর ওনাকে আমি বুঝার পর উনি আমাকে মাইকটা দেয়। তখন মাইকে ঘোষণা করার সাথে সাথে ইয়ার পাশ থেকে, মসজিদের আশেপাশ থেকে হই হুল্লোড় করে সবাই খুশিতে। হ্যাঁ, আমি মসজিদ থেকে নামতে দেখে প্রায় 7-8 হাজার মানুষ হয়ে গেছে পানির ট্যাঙ্কি এখানে। মাইকে ঘোষণা দেওয়ার সাথে সাথে যে যেখানে আছেন 10 নম্বর পানির ট্যাঙ্কি, সাদা পানির ট্যাঙ্কি, এখানে 5 মিনিটের মধ্যে চলে আসেন, আমরা মুভ করবো 10 নম্বরের দিকে। এই কথা বলার সাথে সাথে মসজিদ থেকে নামতে আমি দেখি 7-8 হাজার হয়ে গেছে। তা আমি তাদেরকে নিয়ে প্রতিহত করি। প্রায় 4 বার আমি 10 নম্বর গোলচক্কর দখল করার পর তখন চেয়ারম্যান সাহেব, নেটের তখন লাইন ছিল না, তো একটা বাসা আছে ফ্রি ওয়াইফাই। তো চেয়ারম্যান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তখন বারবার আমাকে মেসেজ দিতেছে যে সাকসেসফুল হয়েছে কিনা 10 নম্বর। তখন ডেঞ্জারাস জোন ছিল, তখন সারা বাংলাদেশ কিন্তু তখন দখলে, ছাত্র জনতার দখলে। তা আন্দোলনটাতে ছিল ছাত্র জনতার নামেই ছিল, সারা বাংলাদেশ দখলে। 10 নম্বর তখনও কিন্তু আমরা ফাইট করতেছি। প্রায় 4:45টার দিকে আমি পুরো 10 নম্বর কভার করি। তখন সেদিন আমার সাথে আরও 2 জন মারা যায়। আমার একটা সহযোদ্ধা কবির আর সানি নামে সেদিন মারা যায়। তাদের লাশগুলি, 2 জনের লাশ আমি কুর্মিটোল হাসপাতালে পাঠাই। তখন 10 নম্বর করার পর আমি একেবারে আমার গন্তব্যে চলে আসি। 5 তারিখের সকালবেলার কাহিনী হলো, 5 তারিখে ঠিক একই অবস্থা। ওইখান থেকে আসতে আমার অনেক চেকপোস্ট পার করতে আসি। এসার পর দিকে খুব বৃষ্টি, 10 নম্বর পুরা কাটা তার দিয়ে বেড়া। সেদিনও আমার সেনাবাহিনী মেসেজ দেয়। সেনাবাহিনী মেসেজ দেওয়ার পর যে আপনি নামেন, কোনো সমস্যা হবে না, আমরা আছি। কিন্তু সেদিন সেনাবাহিনীর ভূমিকাটি একটু উল্টা ছিল। 5 তারিখে আসার পর দেখি খুবই বৃষ্টি। সেদিনও মানুষ নাই, সাধারণ মানুষ নাই, কারণ কারফিউ। সেনাবাহিনী একেবারে বাসা থেকে বের হইতে মানা করছে। কারণ সেনাবাহিনী বের করে দিতে মানা করছে, তারপর তো একটা সাপোর্ট, আমি জানি যে এভাবে একটা সাপোর্ট সেনাবাহিনী আমার প্রতি আছে আন্দোলনকারীদের উপরে, যে তারা ফায়ার করবে না। কিন্তু সেদিন ফায়ার করে দিছে আমাকে। 5 তারিখে ঠিক 9:30টার দিকে সেনাবাহিনীকে সাধারণ পাবলিক নিক্ষেপ করতেছিল। তখন আমি সামনে গিয়ে বলতেছি যে না মারার জন্য, ও আমাকে ফায়ার করে দিছে। আমাকে ওভারটেক করে এক লোকের কোমর দিয়ে লেগে বের হয়ে গেছে, আমার এখান থেকে হয়ে গেছে। তখন যাই হোক, আমরা ওইখান থেকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। অনেক ছাত্ররা ছিল, তারপর অনেক মেয়ে ছিলেন, তারপর এলাকাবাসী ছিলেন। তা আমাদের 10 নম্বর দিয়ে মুভ করতে দিত না, কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে দিছে। তখন কীভাবে সংসদ ভবনের দিকে যাওয়া যায়
ইয়ের দিকে, এই যে শহীদ মিনারের দিকে। তো শহীদ মিনার আমরা চিপা গলি দিয়ে বাম পাশের লাস্ট ফার্মার গলি দিয়ে ঢুকে কাজীপাড়া এক গলি দিয়ে বের হয়েছে। বের হওয়ার পর মানুষ তেমন নাই। বের হওয়ার পর দেখি সবাই এসে জড়ো হয়েছে, প্রায় বলা চলে অনেক লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ, পুরো ভরে গেছে। তা আমি ফার্ম গেট পর্যন্ত যেতেই শুনি যে গণভবনের দিকে যেতে হবে। তো গণভবনের দিকে যেতেই গেটের দিকে ঢুকি, গণভবনের দিকে গেটের দিকে ঢুকি, তখন থেকে একটা হেলিকপ্টার এসে গণভবনের দিকে, সেনাবাহিনীর একটা হেলিকপ্টার গণভবনের দিকে নামলো। নেমে 2 মিনিট দেরি করলো, চলে গেল। অনেকে বলতেছে শেখ হাসিনা চলে গেছে, পরবর্তী জানলাম শেখ হাসিনা ওই হেলিকপ্টারে চলে গেছে আর কি। দেখুন, আমার বাসা হচ্ছে মিরপুর 12-তে, এবং ওই সময় মিরপুর 10-এ কী চলছিল সেটা আমরা বাসায় বসেই টের পাচ্ছিলাম। এবং এটা আসলে অনেকেই হয়তো জানতেন না যে সেদিন মিরপুর 10-এ যা যা ঘটেছে তার নেপথ্যে আসলে কোন মানুষটা ছিল। এবং আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে আসলে এই কাজ আপনি করেছেন।